কাজই মূলত বাবল সর্ট অ্যালগরিদম নিয়ে সাজানো এবং বাবল সর্ট অ্যালগরিদমটি কীভাবে কাজ করে তা আমি ধাপে ধাপে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো শুরু করা যাক। সর্ট মানেই হলো সাজানো। বাবল সর্ট অ্যালগরিদমটিও এলোমেলো ডাটাগুলোকে সাজানোর কাজে ইউজ হয়ে থাকে এবং এটি যে কোনো সর্টিং অ্যালগরিদমের থেকে সিম্পল এবং ইজিয়েস্ট অ্যালগরিদম হিসেবে ধরা হয় এবং এটির অপর নাম এক্সচেঞ্জ সর্ট। এটিকে এক্সচেঞ্জ সর্ট হিসেবেও বলা হয়ে থাকে। বাবল সর্ট অ্যালগরিদমটি শুরুতে যেটি করে, যে কোনো এলোমেলো ডাটার মধ্যে থেকে প্রথম যেই দুটি ডাটা বা ভ্যালু থাকে তাদের মধ্যে কম্প্যারিজন দিয়ে শুরু করে এবং তাদের মধ্যে যেটি সব থেকে বড় ভ্যালু থাকে সেটিকে হায়ার ইন্ডেক্স বা লার্জ ইন্ডেক্সে নিয়ে সেট করে বা প্লেস করে দেয়। প্রথম দুইটি ভ্যালুর মধ্যে কম্প্যারিজন হয়ে যাওয়ার পরে যেটি করে, এর পরের যেই দুটি ভ্যালু থাকে বা নেক্সট টু ভ্যালুস নিয়ে কম্প্যারিজন করে এবং তাদের মধ্যে আবার যেটি বড় থাকে সেটিকে নিয়ে হায়ার ইন্ডেক্সে প্লেস করে দেয়। এরকম করে পুরো প্রসেসটি রিপিটেডলি চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না সবথেকে বড় যে ভ্যালুটি আছে সেটি লাস্ট ইন্ডেক্স বা একদম হায়ার ইন্ডেক্সে না পৌঁছে যাচ্ছে। যখনই সবথেকে বড় এলিমেন্ট বা ডাটা যেটি আছে সেটি লাস্ট ইন্ডেক্সিংয়ে পৌঁছে যায় তখন সেটি আবার শুরু থেকে স্টার্ট করে কম্প্যারিজন করা এবং সেটি n-1 ইন্ডেক্সিং পর্যন্ত রিপিটেডলি প্রসেসটি কন্টিনিউ করে। এভাবে করে প্রত্যেকটি স্টেপ রিপিটেডলি চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না পুরো সবগুলো অ্যালগরিদম সর্ট না হয়ে যাচ্ছে। এখানে আমরা কিছু এলোমেলো ডাটা দেখতে পাচ্ছি। এখানে মূলত 6টি এলোমেলো ডাটা বা এলিমেন্ট নেওয়া হয়েছে এবং অ্যারের ইন্ডেক্সিং 1 থেকে শুরু করা হয়েছে 6 পর্যন্ত, n এর মান 6। এখানে বাবল সর্ট অ্যালগরিদমটি এই এলোমেলো ডাটাগুলোর উপরে কাজ করে অ্যাসেন্ডিং অর্ডারে ডাটাগুলোকে সাজিয়ে নিতে পারবে। এখানে অ্যাসেন্ডিং অর্ডার মানে হলো ছোট থেকে বড় আকারে সাজানো। এই ছোট থেকে বড় আকারে সাজানোর জন্য প্রথমে যেটি করতে হয়, পুরো সবগুলো ডাটাগুলোকে ট্রাভার্স বা ভিজিট করতে হবে এবং এই ভিজিটিংটা অবশ্যই ফ্রন্ট থেকে বা সামনে থেকে শেষের দিকে যাবে এবং সামনে থেকে শেষে ট্রাভার্স করার সময় পেয়ার ওয়াইজ কম্প্যারিজন হবে, মানে জোড়ায় জোড়ায় কম্প্যারিজন হবে এবং সোয়াপিং ঘটবে বা এক্সচেঞ্জ হবে। জোড়ায় জোড়ায় কম্প্যারিজন হওয়ার সময় যদি সোয়াপিং করার দরকার পড়ে তাহলে সোয়াপিং হবে, আর যদি সোয়াপিং বা এক্সচেঞ্জ করার দরকার না পড়ে সেক্ষেত্রে সোয়াপিং স্কিপ হবে। সেটি কিভাবে হবে এটি আমরা এক্সাম্পল যখন করব তখন আমরা দেখতে পারবো। তো আমি প্রথমেই শুরু করছি যেটিকে প্রথমেই বলেছিলাম যে কম্প্যারিজনটি প্রথম দুটি ডাটা থেকে শুরু হয়, তার মানে এখানে 1 নম্বর ইন্ডেক্সিং এবং 2 নম্বর ইন্ডেক্সিংয়ে যে ভ্যালুগুলো আছে তাদের মধ্যে একটি কম্প্যারিজন হবে। কম্প্যারিজন হওয়ার পরে দেখতে হবে যে আমার বড় ডাটাটি কি আগে আছে কিনা। যদি বড় ডাটাটি আগে থাকে তাহলে সেটিকে আমার অবশ্যই হায়ার ইন্ডেক্সে নিয়ে যেতে হবে, সোয়াপিং করতে হবে, সোয়াপিং বা এক্সচেঞ্জ করতে হবে। তো কম্প্যারিজন করার পরে আমরা আমাদের এই এক্সাম্পলে দেখতে পাচ্ছি বড় ডাটাটি লোয়েস্ট ইন্ডেক্সে আছে এবং ছোটটি হাইয়েস্ট ইন্ডেক্সিংয়ে আছে। সো এখানে আমার একটি সোয়াপিং করতে হবে। তো এখানে সোয়াপিং বা এক্সচেঞ্জ করতে হবে। তো আমরা সোয়াপ করে নিলাম, ছোটটি লো ইন্ডেক্সিংয়ে চলে গেল, বড়টি হাই ইন্ডেক্সিংয়ে চলে আসলো। এভাবে করে আমাদের একটি সোয়াপিং বা একটি কম্প্যারিজন কমপ্লিট হলো। এরপরে কি হবে, এর পরের কম্প্যারিজনটি হবে নেক্সট টু ভ্যালুস নিয়ে, তার মানে হলো 2 নাম্বার 3 নাম্বার ইন্ডেক্সিং এর ভ্যালু নিয়ে। তার মানে পরের কম্প্যারিজনটি হবে 2 এবং 3 পজিশনের ডাটা, তো 77 এবং হচ্ছে 35। এখানেও আবার কম্প্যারিজন হবে। কম্প্যারিজন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি লার্জেস্ট যে ভ্যালুটি আছে সেটি লো ইন্ডেক্সিং আছে, তার মানে এটিকে আমার হায়ার ইন্ডেক্সিং বা 3 নাম্বার ইন্ডেক্সিংয়ে সোয়াপ করে নিতে হবে। তো সোয়াপিং এখানেও তার মানে একটি সোয়াপিং হবে এবং সোয়াপিং হওয়ার পরে সিচুয়েশনটি এরকম হবে 35 2 ইন্ডেক্সিংয়ে, 77 3 নাম্বার ইন্ডেক্সিংয়ে। এভাবে করে প্রসেসটি কন্টিনিউ হবে। তার মানে এখন যে কম্প্যারিজনটি সেটি হবে 3 এবং 4 নাম্বার ইন্ডেক্সিংয়ের মধ্যে। আবারও কম্প্যারিজন হবে। কম্প্যারিজন হওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি বড়টি ছোট ইন্ডেক্সিংয়ে আছে, সো এটিকে আমরা হায়ার ইন্ডেক্সিংয়ে ট্রান্সফার করে নিব এবং এখানে একটি সোয়াপিং হবে। এরপরে কম্প্যারিজন হবে 4 নাম্বার এবং 5 নাম্বার ইন্ডেক্সিং এর মধ্যে
এবং 4 নাম্বার এবং 5 নাম্বার ইন্ডেক্সিং এর মধ্যে হবে, তখন আমরা দেখতে পাচ্ছি বড় যে ডেটাটি আছে সেটি আসলে হায়ার ইন্ডেক্সিংয়েই আছে। সো এখানে আসলে কোনো সোয়াপ বা এক্সচেঞ্জ করার কিন্তু কোনো দরকার নেই। সো এক্ষেত্রে কিন্তু সোয়াপিং বা এক্সচেঞ্জিং যে স্টেপটি এটি কিন্তু স্কিপ হবে এবং আমার পরবর্তী স্টেপে চলে যাবে এবং পরবর্তী কম্প্যারিজনে চলে যাবে। পরবর্তী কম্প্যারিজনটি হবে 5 নাম্বার ইন্ডেক্সিং এবং 6 নাম্বার ইন্ডেক্সিং এর ভ্যালুর মধ্যে। এদের মধ্যে কম্প্যারিজন হওয়ার পরে আমরা আবারও দেখতে পাচ্ছি বড় যে ভ্যালুটি আছে সেটি কিন্তু লো ইন্ডেক্সিংয়ে আছে। সো এটিকে আমার হায়ার ইন্ডেক্সিংয়ে সোয়াপ করে নিতে হবে বা এক্সচেঞ্জ করে নিতে হবে। তার মানে 101 এক্সচেঞ্জ হয়ে 6 ইন্ডেক্সিংয়ে চলে যাবে, 5 এক্সচেঞ্জ হয়ে 5 ইন্ডেক্সিংয়ে চলে আসবে। তো এভাবে করে কিন্তু আমরা দেখতে পেলাম একটি স্টেপের মধ্যে বেশ কিছু কম্প্যারিজন দ্বারা বা পেয়ার ওয়াইজ জোড়ায় জোড়ায় কম্প্যারিজন হয়ে সব থেকে বড় যেই এলিমেন্টটি সেটি কিন্তু একদম লাস্ট ইন্ডেক্সিংয়ে এসে পৌঁছে গিয়েছে। এখনও কিন্তু খেয়াল করলে আমরা দেখব এখনও বাকি যেই এলিমেন্টগুলো আছে সেগুলো কিন্তু এখনও এলোমেলো। তার মানে কিন্তু আমার অ্যালগোরিদমটি শেষ হয়নি। অ্যালগোরিদমটি ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই সবগুলো এলিমেন্ট সর্ট না হয়ে যাচ্ছে। তো এটি গেল একটি স্টেপ এবং ফার্স্ট স্টেপে সব থেকে বড় যে ভ্যালুটি সেটি কিন্তু কারেক্টলি প্লেস হয়ে গেল। এবং এই স্লাইডে আমি যেটি আগে বলেছিলাম আগের যেই ডেটাগুলো আছে সেগুলো কিন্তু এখনও এলোমেলো আছে এবং এই আমরা যদি একটু খেয়াল করি তাহলে বাবল সর্ট অ্যালগোরিদমটি যে কয়টা স্টেপ আসলে কমপ্লিট করার দরকার পড়বে সেটি কিন্তু n-1 এর সমান। n-1 মানে কি, আমার এলিমেন্ট আমি সংখ্যা যে কয়টি নিব সে এখানে 6টি এলিমেন্ট নেওয়া হয়েছে, তার মানে n-1 ইজিক্যাল সমান কত হয়, 6 - 1 is equal to 5. That means 5টি স্টেপের পরে কিন্তু এই সবগুলো এলোমেলো ডাটা সর্ট হয়ে যাবে। তার মানে ইন টোটালে স্টেপ হবে 5টি এবং প্রত্যেক স্টেপে কিন্তু আবার বেশ কিছু কম্প্যারিজন আমরা দেখতে পাচ্ছি এবং বেশ কিছু কম্প্যারিজন হবে। তো আমাদের এক্ষেত্রে প্রথম স্টেপে সব থেকে বড় যে ডাটাটি সেটি সর্ট হলো। এরপরে যেটি হবে সেকেন্ড যে স্টেপ থাকবে, সেকেন্ড স্টেপে কিন্তু সেকেন্ড লার্জেস্ট যে ডাটাটি থাকবে সেটি n-1 পজিশনে এসে সেট হবে। তো আমরা দেখি সেকেন্ড স্টেপটি কীরকম। সেকেন্ড স্টেপে আলটিমেটলি এর মধ্যে সেকেন্ড লার্জেস্ট ডেটা কোডটি 77, তার মানে সেকেন্ড স্টেপে এসে 77 সেট হবে n-1 এর ঘরে। দ্যাট মিনস 5 নাম্বার ইন্ডেক্সিংয়ে এসে 77 সেট হয়ে যাবে এরকম। এর পরের যে স্টেপ এটি গেল সেকেন্ড স্টেপ। এরপর থার্ড স্টেপে কী হবে, থার্ড স্টেপে থার্ড লার্জেস্ট যে ভ্যালুটি আছে আমরা এখানে দেখতে পাচ্ছি 42, তার মানে 42 প্লেস হবে ফোর্থ ইন্ডেক্সিংয়ের মধ্যে এরকম। এরপরে ফোর্থ লার্জেস্ট ভ্যালু আছে 35 এবং ফোর্থ নাম্বার পজিশনে কিন্তু ফোর্থ স্টেপে এসে 35 প্লেস হবে থার্ড ইন্ডেক্সিংয়ে, জাস্ট লাইক দিস। এর পরের স্টেপে এসে যেই 12 ছিল লাস্ট লার্জেস্ট ভ্যালু সেটি কিন্তু সেকেন্ড ইন্ডেক্সিংয়ে এসে সেট হয়ে গেল। তো এক্ষেত্রে আমরা দেখলাম যে এখন কিন্তু লাস্ট স্টেপে এসে দেখতে পাচ্ছি সবগুলো আমার সর্ট হয়ে গেছে। এবং এখন যদি একটু খেয়াল করি আমাদের ইন টোটালে কয়টি স্টেপের পরে আমার এই এলিমেন্টগুলো সর্ট হয়েছে, সি 1 2 3 4 5 এবং n এর মান ছিল 6 এবং এখন কিন্তু 5 নাম্বার স্টেপ বা 5টি স্টেপের পরে কিন্তু সবগুলো এলোমেলো ডাটা আমরা সাজানো আকারে দেখতে পাচ্ছি। এবং বাবল সর্ট অ্যালগোরিদমের ক্ষেত্রে যখনই আমরা n এর মান যাই নিই না কেন n-1 সংখ্যক স্টেপের পরে কিন্তু আমরা সবগুলো এলোমেলো ডাটাকে সাজানো আকারে পেয়ে যাব। তো এইটি একদম কনস্ট্যান্ট, এটি যে বাবল সর্ট অ্যালগোরিদম চালানো হলেই n এর মান আমরা জানিব। সেক্ষেত্রে বাবল সর্ট অ্যালগোরিদমের যে স্টেপ বা যেভাবে কাজ করে সেই প্রসেস অনুযায়ী n-1 সংখ্যক স্টেপের পরে এসে সবগুলো ডাটা সর্ট হয়ে যাবে। এবং এটি গেল স্টেপ সংখ্যা বা এক্সিকিউশন সংখ্যা, কয়টি এক্সিকিউশনের পরে সবগুলো সর্ট হবে। এছাড়াও আরও একটি ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে, সেটি হলো কম্প্যারিজন সংখ্যা। প্রত্যেকটি স্টেপে কিন্তু বেশ কিছু কম্প্যারিজন আমরা দেখতে পেয়েছি। তো এবং আমরা যদি আরেকটু ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পারবো প্রত্যেকটা স্টেপ বা প্রত্যেকটি এক্সিকিউশনে কম্প্যারিজন সংখ্যা কিন্তু ধাপে ধাপে কমে এসছে, একটি একটি করে কমে এসছে। খেয়াল করুন
যখন আমাদের প্রথম স্টেপ ছিল এবং প্রথম স্টেপের মধ্যে কিন্তু কম্প্যারিজন কয়টি হয়েছে, প্রথমে এই দুটির মধ্যে একটি কম্প্যারিজন, এদের মধ্যে একটি কম্প্যারিজন, দুইটি কম্প্যারিজন, 3 এবং 4-এর মধ্যে একটি কম্প্যারিজন হলো 3টি কম্প্যারিজন, 4 এবং 5-এর মধ্যে একটি কম্প্যারিজন হলো 4টি কম্প্যারিজন, 5 এবং 6-এর মধ্যে একটি কম্প্যারিজন হলো 5টি কম্প্যারিজন। তার মানে ফার্স্ট স্টেপে আমার n এর মান ছিল 6 এবং কম্প্যারিজন সংখ্যা কিন্তু হলো 5। এটাও কিন্তু তার মানে কি n-1 সংখ্যক কম্প্যারিজন। তার মানে ফার্স্ট স্টেপের জন্য কম্প্যারিজন হবে n-1। এবার যদি খেয়াল করি তাহলে দেখব সেকেন্ড স্টেপে এসে কি হচ্ছে। সেকেন্ড স্টেপে যেহেতু এটি অলরেডি সর্ট হয়ে গিয়েছে, সো এটিকে কিন্তু আর আমার কম্প্যারিজনের ভিতরে আনতে হবে না। এখন কিন্তু কম্প্যারিজন সংখ্যা হবে 1টি, 2টি, 3টি এবং 4টি। প্রথম স্টেপে কম্প্যারিজন সংখ্যা ছিল 5টি, এবার কিন্তু সেকেন্ড স্টেপে এসে কম্প্যারিজন সংখ্যা হয়ে গেল 4টি। তার মানে কিন্তু কম্প্যারিজন সংখ্যা আগের বার ছিল n-1, এখন কিন্তু n-2। n-2, 6 - 2 = 4। কম্প্যারিজন কিন্তু এখানে 4টি কম্প্যারিজনই হয়েছে, সো এখানে কম্প্যারিজন সংখ্যা হলো n-2। এভাবে করে যদি আমি পরের স্টেপগুলো বলি, দেখুন প্রথম 3 নাম্বার স্টেপে এসে কি হলো, 3 নাম্বার স্টেপে এসে আমার কম্প্যারিজন সংখ্যা কিন্তু আরও একটি কমে গেল। সেকেন্ড স্টেপে কম্প্যারিজন সংখ্যা ছিল 4টি, এখন কিন্তু কম্প্যারিজন সংখ্যা 3টি, কারণ এই দুইটি তো অলরেডি সর্ট হয়ে গেছে, সো এদের মধ্যে আর কোনো কম্প্যারিজন হবে না। প্রথমে এটি 1 এবং 2-এর মধ্যে একটি কম্প্যারিজন, 2, 3-এর মধ্যে একটি কম্প্যারিজন হলো 2টি কম্প্যারিজন, 3 এবং 4-এর মধ্যে একটি কম্প্যারিজন হলো 3টি কম্প্যারিজন। আগের বার ছিল 4টি কম্প্যারিজন, এখন কিন্তু হয়ে গেল 3টি কম্প্যারিজনের পরেই কিন্তু আমার এটি সর্ট হয়ে যাবে। তাহলে খেয়াল করুন, প্রথম স্টেপে ছিল 5টি কম্প্যারিজন, সেকেন্ড স্টেপে 4টি কম্প্যারিজন, থার্ড স্টেপে 3টি কম্প্যারিজন এবং এটা কিন্তু n-3 সংখ্যক কম্প্যারিজন। 6 - 3 = 3। প্রথম স্টেপে ছিল n-1 কম্প্যারিজন, এর পরের স্টেপে n-2 কম্প্যারিজন, এর পরের স্টেপে n-3 কম্প্যারিজন। এবং খেয়াল রাখবেন আমার পরের স্টেপগুলোতেও কিন্তু কম্প্যারিজন সংখ্যা কমতে থাকবে। আমি 4 নাম্বার স্টেপে যাই, 4 নাম্বার স্টেপে এসে কিন্তু আমার কম্প্যারিজন সংখ্যা হয়ে গেল 2টি, আগের বার ছিল 3টি এবং এটি হচ্ছে n-4 কম্প্যারিজন। আপনারা যদি খেয়াল করেন n-4, 6 - 4 = 2, এখানে কিন্তু কম্প্যারিজন সংখ্যা 2। তাহলে আমরা সেক্ষেত্রে লাস্ট যে কম্প্যারিজন সেটি আমরা দেখতে পাচ্ছি, এখানে কম্প্যারিজন সংখ্যা ছিল 2টি, এখন কিন্তু এই স্টেপে এসে কম্প্যারিজন সংখ্যা হয়ে গেল 1টি, which is n - 5। 6 - 5 = 1 কম্প্যারিজন। এবার তাহলে আমরা খেয়াল করি এবং এই কম্প্যারিজনের পরে কিন্তু আমরা সর্টেড ডাটাগুলো পেয়ে যাব। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে প্রত্যেকটা স্টেপে আমার কম্প্যারিজন সংখ্যা কিন্তু এক ঘর করে কমতে থাকে এবং সেটি কিন্তু একটি নির্দিষ্ট ক্রমান্বয়ে বজায় রাখে, যেমন প্রথমে n-1, এরপর n-2, এরপর n-3, এভাবে করে কম্প্যারিজন সংখ্যা কিন্তু কমতে থাকে। তো এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি কিন্তু আমাদের টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যখন আমি আমাদের বাবু সর্ট অ্যালগরিদমটিকে ইমপ্লিমেন্ট করে দেখাবো বা টাইম কমপ্লেক্সিটিতে দেখাবো, তখন আমি বিষয়টি ভালোভাবে বোঝানোর চেষ্টা করব বা বলবো। আসলে এখন বললে আপনারা বুঝতে পারবেন না, এই জন্য এখন আপাতত মাথায় রাখতে হবে আমাদের কয়টি এক্সিকিউশন হচ্ছে বা স্টেপ কয়টি, এবং আরেকটি ব্যাপার হলো কম্প্যারিজন সংখ্যা কয়টি, কারণ বাবল সর্ট অ্যালগরিদম মেইনলি প্রথম টার্গেট হলো স্টেপ সংখ্যা বা এক্সিকিউশন সংখ্যা, যেটি আমরা দেখলাম n-1, এবং সেকেন্ড হলো কম্প্যারিজন সংখ্যা, এবং কম্প্যারিজন সংখ্যা কিন্তু ধাপে ধাপে কমে আসছে এবং সেটিকে কিভাবে কমাতে হবে এটি আমি অ্যালগরিদমের মাধ্যমে দেখিয়ে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি বাবল সর্ট অ্যালগরিদমটি। বাবল সর্ট অ্যালগরিদমের সুডো কোডটি এখানে দেওয়া আছে। এতক্ষণ আমরা যে এক্সাম্পলটি দিলাম সেটির বেসিসে আমরা এটিকে ডিসকাস করার চেষ্টা করব, তাহলে বুঝতে সুবিধা হবে। তো শুরুতেই আমি বলেছিলাম যে প্রথম যে কনসেন্ট্রেশন সেটা হলো বা প্রথমে খেয়াল রাখতে হবে স্টেপ সংখ্যা, কয়বার আমার স্টেপ হবে, কয়টি স্টেপের পরে বাবল সর্ট অ্যালগরিদম পুরোপুরি সর্ট করতে সক্ষম হয়, যেটি আমি বলেছিলাম n-1 সংখ্যক স্টেপের পরে কিন্তু বাবল সর্ট পুরোপুরি এলিমেন্টগুলোকে সর্ট করতে সক্ষম হয়। তার মানে এটি ফিক্সড যে n-1 পর্যন্ত আমার লুপটি চলবে এবং শুরুটা অবশ্যই 1 থেকে হবে। তার মানে আমার এই
যে পরের স্টেপগুলো সেগুলো কতবার ঘুরবে সেটি হলো 1 থেকে শুরু করে n-1 পর্যন্ত। তো যখন এটিকে আমরা কোডে ইমপ্লিমেন্টেশন করব তখন একটি ফর লুপ চালাবো বা ওয়াইল লুপ যেটিই চালাই না কেন সেটি শুরু করব 1 থেকে এবং সেটির কন্ডিশনটি অবশ্যই n-1 পর্যন্ত হবে, কারণ বাবল সর্ট ফিক্সড n-1 সংখ্যক এক্সিকিউশনের পরে সবগুলোকে সর্টিং করে ফেলে। তো একটি গেল হলো এক্সিকিউশন সংখ্যা, এটি কিন্তু এক্সিকিউশন সংখ্যা বা স্টেপ সংখ্যা। তো এবার আসি কম্প্যারিজন সংখ্যা। প্রত্যেকটা স্টেপে স্টেপে বেশ কিছু সংখ্যক কম্প্যারিজনের কথা আমি বলে এসেছি এবং আমরা এটিও খেয়াল করেছি যে প্রত্যেকটি স্টেপে প্রথম স্টেপে কিন্তু কম্প্যারিজন সংখ্যা n-1 হয়, এরপরে n-2 হয়, এরপরে n-3। এটি কিন্তু একটি ক্রমান্বয় বজায় রাখে এবং এই ক্রমান্বয়টাকে ঠিক রাখতে হলে কিন্তু আমরা একটি কন্ডিশন ফলো করতে পারি, যেটি ফলো করলে আমাদের এই যে সিকোয়েন্সটা এটা কিন্তু খুব সুন্দরভাবে ফলো করবে। যেমন আমি প্রথমেই শুরু করি, আমাদের কম্প্যারিজন সংখ্যাও কিন্তু একটি কম্প্যারিজন থেকে শুরু হবে। সুতরাং একটি ভেরিয়েবল নিয়ে নিলাম যেটির ভ্যালু হচ্ছে 1 এবং সেই কম্প্যারিজন সংখ্যাটি কতবার চলবে আমরা যদি একটু খেয়াল করি, এখানে n-k দেওয়া আছে। n হলো এলিমেন্ট সংখ্যা এবং এখানে কিন্তু আমরা n কে এলিমেন্ট হিসেবে রিপ্রেজেন্ট করেছি এবং ডেটা আসলে হলো অ্যারে হিসেবে রিপ্রেজেন্ট করেছি। যে যেভাবে পছন্দ করে সে সেভাবে নাম নিতে পারবে, এতে কোনো প্রবলেম নেই। বাট আপাতত এই এক্সাম্পলে কিন্তু আমরা ডেটা নামক অ্যারে নিয়েছি এবং n সংখ্যক এলিমেন্ট নিয়েছে। তো n এখানে হলো এলিমেন্ট সংখ্যা। আমাদের যে এক্সাম্পলটা ছিল সেটিতে কিন্তু এলিমেন্ট সংখ্যা ছিল 6, ঠিক আছে? তাহলে এখানে 6 মাইনাস, তো প্রথম স্টেপে কিন্তু k এর মান 1, তাহলে 6 মাইনাস 1 কত? 5। তার মানে প্রথম যে স্টেপ সেখানে কম্প্যারিজন সংখ্যা হবে 5, যেটি আমি এক্সাম্পলের সময় বলে এসেছি। এরপরে যখন k এর মান ইনক্রিমেন্ট হবে এবং 2 নাম্বার স্টেপে যাবে তখন k এর মান কিন্তু 2। তখন যদি আমরা খেয়াল করি n-2, তার মানে 6 - 2, পরের বার কম্প্যারিজন সংখ্যা কিন্তু 1 কমে আসবে, আরও 1 কমে আসবে। তার মানে আগের বার ছিল 5টি কম্প্যারিজন, এরপরে কিন্তু 4টি কম্প্যারিজন হয়ে গিয়েছিল। সো 6 - 2 = 4। এভাবে করে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ক্রমান্বয় বা সিকোয়েন্সটাকে মেনটেন রাখতে পারবে এই কন্ডিশনের মাধ্যমে। যদি n-k আমরা দেই তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই সিকোয়েন্সটা মেনটেন হবে। এবার আসি আমার কম্প্যারিজন হওয়ার সময় বলেছিলাম সোয়াপিংয়ের কথা বা এক্সচেঞ্জের কথা, যে সোয়াপিং হবে কি হবে না। কম্প্যারিজন, সেক্ষেত্রে আমাদের কম্প্যারিজনটা কীরকম হবে? কম্প্যারিজনটা হলো আগের যে ডাটা বা লোয়ার ইন্ডেক্সিংয়ের ভ্যালুটা হায়ার ইন্ডেক্সিংয়ের ভ্যালু থেকে যদি বড় হয় সেক্ষেত্রে সোয়াপিং হয়। আমাদের লোয়ার ইন্ডেক্সিংয়ের ভ্যালুটা যদি হায়ার ইন্ডেক্সিং থেকে বড় হয় তাহলে সেক্ষেত্রে সোয়াপিং হয়, আদারওয়াইজ সোয়াপিং হয় না। তার মানে এটিকে একটি ইফ কন্ডিশনের ভিতরে আমাদের দিতে হবে। তো আমরা দেখি কি হবে। প্রথমে যখন পিটিআর এর ভ্যালু 1 বা পিটিআর ভ্যারিয়েবলের ভ্যালু 1 তখন কিন্তু কম্প্যারিজন হবে ডেটা 1 এবং 1 + 1 2। তার মানে কম্প্যারিজন হবে 1 নাম্বার ইন্ডেক্সিং এবং 2 নাম্বার ইন্ডেক্সিংয়ের ভ্যালুর মধ্যে। হওয়ার পরে যদি দেখা যায় যে 1 নাম্বার ইন্ডেক্সিংয়ের ভ্যালুটি বড় 2 নাম্বার ইন্ডেক্সিংয়ের ভ্যালু থেকে, সেক্ষেত্রে কিন্তু সোয়াপিং হবে এবং সোয়াপিংটি কিন্তু এই 3টি স্টেপ দিয়ে আমরা করতে পারবো। এবং এই 3টি স্টেপে কি করতেছে, প্রথমে একটি ভেরিয়েবল নেওয়া হয়েছে টেম্প নামক, সেই ভেরিয়েবলের মধ্যে যেই বড় ডাটাটি ছিল বা লোয়ার ইন্ডেক্সিংয়ের যে ভ্যালুটি ছিল সেই লোয়ার ইন্ডেক্সিংয়ের ভ্যালু ডেটা 1-এর ভ্যালুটাকে টেম্পোরারি রেখে দেওয়া হবে, টেম্পোরারি স্টোর করে রেখে দেওয়া হবে। তার মানে আমাদের যে এক্সাম্পলটি ছিল সেটির মধ্যে কিন্তু প্রথম দুইটি ভ্যালু ছিল 77 এবং 42। তো ওই ব্যাপারটি যদি আমরা একটু খেয়াল করার চেষ্টা করি তাহলে 77 ইজ গ্রেটার দেন 42, দ্যাট মিনস কন্ডিশন ট্রু। কন্ডিশন যখন ট্রু হবে তার মানে এখানে আমার সোয়াপিং হবে। তাহলে সোয়াপিংয়ের ক্ষেত্রে টেম্পোরারি নামক একটা ভেরিয়েবলের ভিতরে 77 বা ডেটা 1 এর ভ্যালু ছিল 77, সেটি কিন্তু স্টোর করে রাখা হবে। টেম্পোরারি ভেরিয়েবল টেম্পোরারি স্টোর করে রাখা হচ্ছে। এরপরে ডেটা 1 এর ঘরে কি করা হবে, ডেটা 2 এর যে ভ্যালুটা সেটা অ্যাসাইন করে দেওয়া হবে। তার মানে ডেটা 1 এর ঘরে ডেটা 2 এর ভ্যালু কি ছিল 42 কে অ্যাসাইন করে দেওয়া হবে 1 নাম্বার ঘরে। তাহলে 1 নাম্বার ঘরে 42 সেট হয়ে গেল। এখন 2 নাম্বার ঘরে কে সেট হবে, যেটি বড় ডাটা ছিল এবং বড় ডাটাটাকে আমরা কোথায় স্টোর করে রেখেছিলাম, সেটি কিন্তু টেম্পোরারি ভেরিয়েবলে স্টোর করে রেখেছিলাম। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই যে 2 নাম্বার ডেটা 2 ভেরিয়েবলে কিন্তু আমরা অ্যাসাইন করে দিলাম টেম্পোরারি ভেরিয়েবলের যেই স্টোর করে রাখা বড় ভ্যালুটি সেটিকে কিন্তু আমরা অ্যাসাইন করে দিলাম। তার মানে 77 অ্যাসাইন করে দিলাম আমরা 2 নাম্বার পজিশনে। এটি আমি বললাম আমার গিভেন এক্সাম্পল অনুযায়ী। এরকম করে যখনই কম্প্যারিজনে আমার দেখা যাবে যে ছোট ভ্যালু থেকে বড় ভ্যালু, ছোট ইন্ডেক্সিংয়ে যে ভ্যালুটি আছে সেটি বড়, সেক্ষেত্রে কিন্তু এই 3টে স্টেপ ফলো করে একটা এক্সচেঞ্জ করবে।
এবং এটি প্রত্যেকটি কম্প্যারিজনের ক্ষেত্রে এভাবেই কাজ করবে। আমি আরেকবার রিপিট করব। পরের বার যখন এই স্টেপটি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু পিটিআর এর ভেরিয়েবল মানে কম্প্যারিজন সংখ্যা আরেকটি বৃদ্ধিপ্রাপ্ত হবে, মানে নেক্সট টু ভ্যালুস নিয়ে কম্প্যারিজনে যাবে। সো পিটিআর এর ভ্যালু এক ইনক্রিমেন্ট হবে। পিটিআর এর ভ্যালু প্রাইমারিলি ছিল 1, এখন এক বৃদ্ধি হয়ে কিন্তু হয়ে যাবে 2। এখন আবার এসে কম্প্যারিজন হবে 2 নাম্বার এবং 2 + 1 3 নাম্বার ডাটার মধ্যে, 2 এবং 3 এর মধ্যে কম্প্যারিজন হবে। অ্যাগেন কম্প্যারিজন হওয়ার পরে যদি দেখা যায় যে 2 নাম্বার এবং 3 নাম্বার ডাটার মধ্যে 2 নাম্বারেরটি বড় 3 নাম্বারেরটি ছোট, তাহলে সেক্ষেত্রে আবার সোয়াপিং হবে। ইনকেস যদি কোনো কারণে লোয়ার ইন্ডেক্সিংয়ের ভ্যালু থেকে হায়ার ইন্ডেক্সিংয়ের ভ্যালুটি বড় না হয়, সেক্ষেত্রে কিন্তু সোয়াপিং ঘটবে না। আমরা একটি ভ্যালু দেখেছিলাম যখন 77 এবং 101 ছিল, 101 কিন্তু হায়ার ইন্ডেক্সিংয়ে বসেছিল, তখন কিন্তু এক্সচেঞ্জ হয়নি। তো সেক্ষেত্রেও কিন্তু এই 3টি স্টেপ আর কাজ করবে না। যখন এই কন্ডিশন ট্রু হবে না তখন কিন্তু এই 3টি স্টেপ কাজ করবে না, মানে সোয়াপিং বা এক্সচেঞ্জের কাজ হবে না। ডিরেক্ট শুধুমাত্র এই পিটিআর বা কম্প্যারিজনের যেই ভ্যালুটা সেটা ইনক্রিমেন্ট হয়ে যাবে। এরকম করে প্রথম স্টেপের সবগুলো যখন কম্প্যারিজন শেষ হয়ে যাবে, সবগুলো কম্প্যারিজন আমরা কত পর্যন্ত কয়বার হবে সেটি কিন্তু n-k থেকে নির্ধারণ করে দিয়েছি। আমাদের গিভেন এক্সাম্পলের সময় আমরা বলেছিলাম যে 5টি কম্প্যারিজন হবে। তার মানে 5টি কম্প্যারিজন হওয়ার পরে অটোমেটিক্যালি আমার ফার্স্ট স্টেপ শেষ হয়ে যাবে। মানে ইনার লুপটি শেষ হয়ে যাবে। ইনার লুপ যখন শেষ হয়ে যাবে তখন আবার যে আউটার লুপটি আছে সেটিতে গিয়ে আউটার লুপের ভ্যালু 1 ইনক্রিমেন্ট করবে। তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাগুলো বলছিলাম সেটি কিন্তু 1 নাম্বার স্টেপের জন্য ছিল। এবার ইনক্রিমেন্ট কে এর মান কিন্তু 2 হয়ে যাবে, মানে স্টেপ নাম্বার এবার 2 এ যাবে। 2 এর ক্ষেত্রে গিয়ে কিন্তু আবার এই কম্প্যারিজনগুলো রিপিটেডলি হবে এবং সেক্ষেত্রে কম্প্যারিজন সংখ্যা কত হবে? কম্প্যারিজন সংখ্যা কিন্তু হবে n-2, তার মানে 4 বার কম্প্যারিজন হবে। এবং সেক্ষেত্রেও কিন্তু যখন সেকেন্ড স্টেপে আসবে তখন কিন্তু আবার কম্প্যারিজন সংখ্যা 1 থেকেই শুরু হবে। 1 থেকে শুরু করে কত পর্যন্ত যাবে? 4 বার কম্প্যারিজন হয়ে এই ইনার লুপটি কিন্তু শেষ হয়ে যাবে। এভাবে করে আবার আউটার লুপে যাবে, ইনক্রিমেন্ট হবে, কে এর মান হবে 3। সেক্ষেত্রে আবার কম্প্যারিজন সংখ্যা 1 থেকেই শুরু হবে, কত পর্যন্ত যাবে? n-3। এরকম করে কন্টিনিউয়াসলি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমার সবগুলো n-1 এক্সিকিউশন, আমার যে এক্সিকিউশন সংখ্যা বা কে এর ভ্যালু n-1 এর সমান না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার প্রত্যেকটা স্টেপ রিপিটেডলি চলতে থাকবে। যখনই আমার স্টেপের সংখ্যা n-1 এর সংখ্যা সমান হয়ে যাবে তখন এই অ্যালগরিদমটি কিন্তু এক্সিট করবে। এভাবে করে বাবল সর্ট অ্যালগরিদমটি 2টি লুপের মাধ্যমে কাজ করবে। একটি হলো আউটার লুপ এবং আরেকটি হলো ইনার লুপ। ইনার লুপটি আউটার লুপ দ্বারা কন্ট্রোলিং হবে। আউটার লুপটি মূলত হচ্ছে এক্সিকিউশন সংখ্যা বা স্টেপ সংখ্যা এবং ইনার লুপটি মূলত কম্প্যারিজনের কাজগুলো করে থাকে। আশা করি অ্যালগরিদমের ছোট কোডটি আপনারা বুঝতে পারছেন। তো সামারি যদি বলতে হয় তাহলে বলা যায় যে সব থেকে বড় যেই ভ্যালুটা সেটাকে মুভ করে নিয়ে রাইটের দিকে, একদম রাইটে লাস্টের পজিশনে মুভ করে নিয়ে যেতে হবে এবং ম্যাক্সিমাম n-1 সংখ্যক স্টেপ হবে এবং কম্প্যারিজন সংখ্যা প্রত্যেক স্টেপে এক এক করে কমতে থাকবে। এই 3টি কিন্তু মেইন হচ্ছে বাবল সর্ট অ্যালগরিদমের ক্রাইটেরিয়া। এই 3টি জিনিস মনে রাখলেই বাবল সর্ট অ্যালগরিদমটি খুব ইজিলি ক্যাপচার করা যাবে। আমি আমার প্রথম লেকচারে টাইম কমপ্লেক্সিটির কথা বলেছিলাম। টাইম কমপ্লেক্সিটি ছিল যে কোনো অ্যালগরিদমকে রান করতে যে সময় লাগে এবং সেটাকে যে ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয় সেটাই মূলত টাইম কমপ্লেক্সিটি। এবং বাবল সর্টের ক্ষেত্রে আসলে টাইম কমপ্লেক্সিটিটা কত হবে সেটা এখানে একটু দেখানো হয়েছে। আমরা বাবল সর্ট অ্যালগরিদমটা দেখতে গিয়ে দেখেছি যে এখানে কম্প্যারিজন সংখ্যা কত পর্যন্ত হয়? n-1, ম্যাক্সিমাম n-1 পর্যন্ত কম্প্যারিজন সংখ্যা হয় এবং লোয়েস্ট কম্প্যারিজন সংখ্যা কিন্তু 1। একদম ফার্স্ট স্টেপে কম্প্যারিজন সংখ্যা n-1, এরপরে n-2, n-3, এরকম করে কমতে কমতে কিন্তু কত হয়? 1 পর্যন্ত আসে। তাহলে এটা কিন্তু যদি আমরা খেয়াল করি তাহলে এটি একটি সিকোয়েন্স তৈরি করছে এবং যেটি আলটিমেটলি যদি একটু উল্টিয়ে দেখি তাহলে 1, 2, 3 এরকম করে n-1 পর্যন্ত। তো আমরা স্বাভাবিক যে কোনো সংখ্যার যোগফল আমরা জানি n*n+1/2, বাট যেহেতু এখানে আমার n এর মানটি কমছে, এখানে যদি 1 থেকে চিন্তা করি তাহলে আমরা দেখব n-1 পর্যন্ত। সো আমরা এখানে
n ইন্টু n মাইনাস ওয়ান নিব এবং ডিভাইডেড বাই 2, এটি এভারেজ কেস যেটা সেটি কাউন্ট করা হয়েছে এবং এটিকে যদি আমরা গুণ করে দেখি পাবো হচ্ছে n স্কোয়ার মাইনাস n বাই 2। তো আমাদের n স্কোয়ার বাই 2 আর কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমরা ইগনোর করতে পারি, সুতরাং এখানে আমার n স্কোয়ার বাই 2, তার মানে যদি প্রপোর্শনাল করি বা সমানুপাত করি তাহলে কিন্তু আমরা বাবুসট অ্যালগরিদমের সমানুপাতিক পাবো হচ্ছে n স্কোয়ার, কারণ কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমরা ইগনোর করতে পারি। কনস্ট্যান্ট ভ্যালু কখনো প্রপোর্শনের ক্ষেত্রে আসে না, শুধুমাত্র যেটি চেঞ্জেবল ভ্যালু সেই ভ্যালুটাকে আমাদের কাউন্ট করতে হয়। তার মানে বাবুসট অ্যালগরিদম ইজ প্রপোর্শনাল টু n স্কোয়ার। তার মানে আমরা যদি n সংখ্যক ডেটা নিয়ে কাজ করি বাবুসটের টাইম লাগবে n স্কোয়ার। 10 নিয়ে কাজ করলে 10 স্কোয়ার করলে কত হয়? 10 স্কোয়ার করলে 100। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে বাবুসট অ্যালগরিদম যদিও একটি সহজ অ্যালগরিদম, ইজি অ্যালগরিদম, সহজেই দুটি লুপের মাধ্যমে সে এক্সিকিউট করে, বাট যেহেতু কম্পারিজন সংখ্যা অনেক বেশি এবং স্টেপ সংখ্যা অনেক বেশি, এটাতে কিন্তু অনেক সময় লেগে যায়। তার মানে বাবুসট অ্যালগরিদমটি টাইম কমপ্লেক্সিটি কিন্তু বেশ ভালো পরিমাণে বেশি, n স্কোয়ার প্রপোর্শনাল টু n স্কোয়ার। এবং এটি আমি টাইম কমপ্লেক্সিটি যখন এদেরকে ইমপ্লিমেন্ট করে দেখাবো তখন এটি নিয়ে আরও, তখন আপনারা এটিকে নিজের চোখে দেখতে পারবেন যে আসলে সময় কত লাগছে, এবং আমি তখন আরও একটু বিস্তারিতভাবে টাইম কমপ্লেক্সিটি নিয়ে ডিসকাস করব। তো আজকে আমার লেকচারটি এতটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।